গল্পের নাম সুদবোধ, লেখা লাইলি মুখোপাধ্যায়। অর্কপল যেদিন থেকে অনুভব করল পিতৃত্ব দানে তার একটা অক্ষমতা আছে, সেদিন থেকেই মৌমার সাথে নিষ্ঠুর ব্যবহার শুরু করলো। এমন ভাব দেখাতে লাগলো যাতে পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব সবাই মনে করে যে মৌমারই দোষ, যে কারণে তাদের বাচ্চা হবে না। মৌমা মিষ্টি স্বভাবের, ভালো মেয়ে। সে অর্কপলকে সাথ দিতে চেয়েছে। অর্কের হতাশা কাটাতে গান, সিনেমা, বেড়াতে যাওয়া, এমনকি বাচ্চার দত্তক নেওয়ার কথাও বলেছিল। কিন্তু অর্কপল চুপ করো তো, সবসময় এক কথা ভালো লাগে না বলে তাকে থামিয়ে দেয়। অর্কের মা আড়ালে যখন বৌমাকে মাজা বলে, সেটা একদিন মৌমা শুনে ফেলেছিল। শুনে অর্ককে বলে, মা এমন করে বলছেন আমার আর সহ্য হয় না। অর্ক বলে, তুমি আড়ি পেতে মায়ের কথা শুনছো? মৌমা বলে, আড়ি পাতবো কেন? এঘর অঘর নানা কাজে তো ঘোরাঘুরি করতেই হয়, তখনই কথাগুলো শুনে ফেলেছি। বলাটা দোষ নয়, শোনাটাই কি দোষণীয়? তুমি কি বলতে চাইছো? অর্ক বলে, তাহলে বলো আমাকে কি করতে হবে? মৌমা বলে, কিছুই না, ওনাকে এই শব্দগুলি ব্যবহার করতে বারণ করো। অর্ক কোথায় মৌমাকে সান্ত্বনা দিয়ে তাকে আরো কাছে টেনে নেবে। তার মতো এত ভালো মেয়ে যে স্বামীর অপবাদ নীরবে নিঃশব্দে নিজের মাথায় চাপিয়ে নেয়, তার মতো মেয়েকে আরো ভালো না বেসে সে এখন মৌমাকে এড়িয়ে চলে। অর্কপলের পরিবারের ধারণা হলো যে মৌমার শারীরিক সমস্যার কারণে অর্কের আর বাবা হওয়া হলো না। বোন তো একদিন অর্ককে বলে দিল, এই তুই ওকে ডিভোর্স দিয়ে দে না। এত বড় কথা শোনার পরও অর্ক চুপ থাকলো। ইদানিং অর্ক অফিস থেকে আসো দেরি করে। বন্ধু বলতে কিছুদিন হলো সপ্তবর্ণের সাথে তার খুব মাখামাখি বন্ধুত্ব হয়েছে। সপ্তবর্ণ কিছুকাল হলো তাদের অফিসে ট্রান্সফার হয়ে এসেছে। অর্কপল মোটামুটি গম্ভীর, তবে কিছু আত্মীয় স্বজনের সাথে সে খোলাখুলিভাবে মেশে। তবে মৌমার বাপের বাড়িকে অর্কপলের পরিবার কোনোদিনই খুব একটা পছন্দ করে না, সেটা মৌমা বোঝে। তবুও অর্কপলের উষ্ণতা, পুরুষালী কণ্ঠের প্রেমালাপ, কঠিন আলিঙ্গন তাকে হয়তো মোহগ্রস্ত করে রেখেছিল। তাছাড়া লেখাপড়া, আঁকা নিয়ে থাকা ও শ্যামা সঙ্গীত প্রিয় মৌমা অর্কের অক্ষমতা থাকলেও অন্য পুরুষের কথা জীবনেও ভাবতে পারেনি। আসলে শারীরিকভাবে কেমন তার গায়ে যেন অস্বস্তি হয় অন্য পুরুষের সামান্য অনভিজ্ঞত স্পর্শেই। তবু অর্ক সপ্তবর্ণকে তাদের বাড়িতে বড্ড বেশি যেন নিয়ে আসছে ইদানিং। মৌমার কাছে গল্প করতে বসে নিজে দিব্যি বাইরে খাবার কিনতে বেরিয়ে যাওয়ার নাম করে ঘন্টার পর ঘন্টা দেরি করে। কেন? মৌমা সেটা বোঝে না। সেদিন সপ্তদা তো উঠতেই যাচ্ছিল, অর্কপল এত দূর দেরি করে এলো। মৌমা চেয়েছিল এইভাবে অর্কপলকে ঘরে আটকে রাখতে, বাইরে ঘন্টার পর ঘন্টা তাকে আর সপ্তবর্ণকে একা ঘরে বসিয়ে রেখে না কাটাতে দিতে। মৌমা স্পষ্ট দেখতে পেল ফুটন্ত চারকোলে এক বালতি জল ঢেলে দিলে মুহূর্তের নিভে একটা গরম ধোঁয়া ওঠে। ঠিক সেই অভিব্যক্তি হলো অর্কের। সেদিন অর্ক অন্য একটা বাহানা করলো, বাথরুমে গা ধুতে গেল। সপ্তবর্ণ বলল, ঠিক আছে মৌমা, চিন্তা করো না, ও বেরোক, একসাথে সবাই খাবো। সপ্তবর্ণ এও বলল, আমি বরং ততক্ষণ আমার স্ত্রীর সাথে তোমার আলাপ করে দিই। আমার স্ত্রী চন্দ্রিমা খুব ভালো, জানো, ভীষণ মিশুকে মেয়ে, ওকে তোমার কথা বলেছি। ও বলল তুমি রোজ রোজ বন্ধুর বাড়ি গিয়ে খেয়ে আসো, একদিন ওদের সবাইকে আমাদের বাড়ি নিয়ে এসো না। মৌমা বলল, বেশ তো,
একদিন ডেট ফিক্সড করুন না, যাব। সেদিন সপ্তবর্ণ অনেকবার চেষ্টা করো চন্দ্রিমার সাথে মৌমার আলাপ করাতে পারছিল না, ফোনটা এনগেজড আসছিল। তারপর অবশ্য চন্দ্রিমা ঘুরিয়েই ফোন ধরলো। মৌমার সাথে প্রথম কথাতেই বেশ আন্তরিক বন্ধুত্ব হয়ে গেল, এমনকি তাদের বাড়ি যাবার দিনও ঠিক হয়ে গেল, পরের রবিবার। তখনও অর্কপল বাথরুম থেকে বেরোলো না। এবার সপ্তবর্ণদা সত্যি রুষ্ট হয়ে বলল, আমাকে আর ও বললেও আসবো না। মৌমা, ও যে কেন আমাকে এখানে ট্রেনে ট্রেনে নিয়ে আসে, আর দেখো নিজেই আসে না, বলে সে উঠে দাঁড়াতেই যাচ্ছিল। ঠিক এমন সময় সরি সরি বলে অর্কপল ঘরে ঢুকলো। এরপর মৌমার হাতে আবার মাইক্রোওভেনে গরম করে দেয়া এগ চিকেন রোলটা খেয়ে এত তার মেজাজ তুঙ্গে উঠলো যে হাসি কথার পড়া চলল বেশ রাত অব্দি। যাবার সময় সপ্তবর্ণ নেক্সট সানডেতে ওদের বারবার করে যাওয়ার জন্য নেমন্তন্ন করে গেল। পরের রবিবার মৌমা মিষ্টি করে ছাড়লো, আর অর্ক সাজলো একদম সিনেমার আধুনিক নায়কদের মতো। টাইট ডিপ ব্লু জিন্স, হোয়াইট শার্ট, শ্যাম্পু চুলে বার্গেন্ডি কালার, ওর ফর্সা রঙের দারুণ লাগছিল। মৌমা আশা করছিল অর্ক একবার ওকে কাছে টানবে, হয়তো সেলফি তুলবে, গালে গাল ঘষে দেবে। না, তেমন কিছু ঘটলো না। রয়্যাল এনফিল্ডে বসে অর্কপল লুকিং গ্লাসে নিজেকে দেখতেই ব্যস্ত। সামনের বাটন খোলা কালো রোমস বুকে অর্কপলের পৌরুষের যে কোনো কমতি আছে বলে মনে হলো না বৌমার। চন্দ্রিমা সপ্তবর্ণের সাজানো গোছানো সংসার, দুজনে থাকে। মৌমা চেয়েছিল এইভাবে অর্কপলকে আজকে ঘরে আটকে রাখতে, বাইরে ঘন্টার পর ঘন্টা তাকে আর সপ্তবর্ণকে একা ঘরে বসিয়ে রেখে না কাটাতে দিতে। মৌমা স্পষ্ট দেখতে পেল ফুটন্ত চারকোলে এক বালতি জল ঢেলে দিলে মুহূর্তের নিভে একটা গরম ধোঁয়া ওঠে। ঠিক সেই অভিব্যক্তি হলো অর্কের। সেদিন অর্ক অন্য একটা বাহানা করলো, বাথরুমে গা ধুতে গেল। সপ্তবর্ণ বলল, ঠিক আছে মৌমা, চিন্তা করো না, ও বেরোক, একসাথে সবাই খাবো। সপ্তবর্ণীও বলল, আমি বরং ততক্ষণ আমার স্ত্রীর সাথে তোমার আলাপ করিয়ে দিই। আমার স্ত্রী চন্দ্রিমা খুব ভালো, জানো, ভীষণ মিশুকে মেয়ে, ওকে তোমার কথা বলেছি। ও বলল তুমি রোজ রোজ বন্ধুর বাড়ি গিয়ে খেয়ে আসো, একদিন ওদের সবাইকে আমাদের বাড়ি নিয়ে এসো না। মৌমা বলল, বেশ তো, একদিন ডেট ফিক্সড করুন না, যাব। সেদিন সপ্তবর্ণ অনেকবার চেষ্টা করো চন্দ্রিমার সাথে মৌমার আলাপ করাতে পারছিল না, ফোনটা এনগেজড আসছিল। তারপর অবশ্য চন্দ্রিমা ঘুরিয়েই ফোন ধরলো। মৌমার সাথে প্রথম কথাতেই বেশ আন্তরিক বন্ধুত্ব হয়ে গেল, এমনকি তাদের বাড়ি যাবার দিনও ঠিক হয়ে গেল, পরের রবিবার। তখনও অর্কপল বাথরুম থেকে বেরোলো না। এবার সপ্তবর্ণদা সত্যি রুষ্ট হয়ে বলল, আমাকে আর ও বললেও আসবো না। মৌমা, ও যে কেন আমাকে এখানে ট্রেনে ট্রেনে নিয়ে আসে, আর দেখো নিজেই আসে না, বলে সে উঠে দাঁড়াতেই যাচ্ছিল। ঠিক এমন সময় সরি সরি বলে অর্কপল ঘরে ঢুকলো। এরপর মৌমার হাতে আবার মাইক্রোওভেনে গরম করে দেয়া এগ চিকেন রোলটা খেয়ে এত তার মেজাজ তুঙ্গে উঠলো যে হাসি কথার পড়া চলল বেশ রাত অব্দি। যাবার সময় সপ্তবর্ণ নেক্সট সানডেতে ওদের বারবার করে যাওয়ার জন্য নেমন্তন্ন করে গেল। পরের রবিবার মৌমা মিষ্টি করে ছাড়লো, আর অর্ক সাজলো একদম সিনেমার আধুনিক নায়কদের মতো। টাইট ডিপ ব্লু জিন্স, হোয়াইট শার্ট, শ্যাম্পু চুলে বার্গেন্ডি কালার, ওর ফর্সা রঙের দারুণ লাগছিল। মৌমা আশা করছিল অর্ক একবার ওকে কাছে টানবে, হয়তো সেলফি তুলবে, গালে গাল ঘষে দেবে। না, তেমন কিছু ঘটলো না। রয়্যাল এনফিল্ডে বসে অর্কপল লুকিং গ্লাসে নিজেকে দেখতেই ব্যস্ত। সামনের বাটন খোলা কালো রোমস বুকে অর্কপলের পৌরুষের যে কোনো কমতি আছে বলে মনে হলো না বৌমার। চন্দ্রিমা আর সপ্তবর্ণের সাজানো গোছানো সংসার, দুজনে থাকে। মৌমার মনে হলো চন্দ্রিমা মৌমার থেকেও
অনেক ভালো মনের মেয়ে। চন্দ্রিমা তো সত্যিই চন্দ্রিমা, পূর্ণিমার মতো উজ্জ্বল তার ত্বক, কোমর ছাড়িয়ে লম্বা বিনুনি। আজকালকার সেটা চট করে মেয়েদের মধ্যে দেখাই যায় না। প্রায় 5 ফুট 6 ইঞ্চি হাইট হবে, বাঁকা গ্রীবা। মৌমা আয়নায় নিজেকে তার সাথে বারবার তুলনা চালালো। শব্দটা দেখলো সে সত্যি বউ অন্তপ্রাণ। অথচ অর্কপল দেখো আজ একবারও মৌমার দিকে ফিরেও তাকাচ্ছে না। গোলাপি শাড়িতে দুধে আলকা ত্বকে, কিন্তু মৌমাকেও মোমের পুতুলের মতোই লাগছে। এ কথা সে ঢুকতেই চন্দ্রিমা বলেছিল। যাই হোক, আজ তাদের মধ্যে এত গভীর বন্ধুত্ব হয়ে গেল যে আগামী মাসে শুক্রবার ছুটির দিন দেখতে পেয়ে তারা 3 দিনের মন্দারমণি যাওয়ার ডেটও ফিক্সড করে ফেললো। মৌমা আর চন্দ্রিমা তো আনন্দে নাচতে লাগলো। রাতের খাওয়া দাওয়া সেরে ফিরতে ফিরতে মৌমা অর্কপলের কাঁধ চাপটে বলে, সত্যি ভাবা যায় না এদের সাথে তোমার মাত্র কয়েক মাসের বন্ধুত্ব, বলো, কিন্তু কি ভালোই না সম্পর্ক হলো। অর্কপল বলে, হ্যাঁ গো, সপ্তবর্ণ এই তো জানুয়ারিতে মাত্র এলো অফিসে, আরে প্রথম দিন থেকে ও খুব মাই ডিয়ার। মৌমা বলে, ওর বউ খুব সুন্দরী। এই কথা বলে মৌমা আশা করেছিল অর্ক হয়তো বলবে তোমার থেকে নয়, কিন্তু তা না বলে অর্ক বলল, সপ্তবর্ণদার ভাগ্য ভালো, এমন একটা বউ পেয়েছে, নিজে তো নাদুস নুদুস গো বেচারা। মৌমার উত্তর দেওয়ার ইচ্ছা না থাকলেও সে বলল, আমার তো মনে হয় অত ভালো মানুষ বলেই ভালো বউ জুটেছে। তবে নাদুস নুদুস ঠিক বলা যায় না, ওটা বলা যায় গুড হেলথ। ওনাকে বেশ অ্যারিস্টোক্র্যাটিক দেখতে, কিন্তু কথার একটা খোঁচা তো ছিলই। হয়তো কথাটা অর্কপালের খোলা বুকে তীরের মতোই সোজা ঢুকেছে। মৌমা অনুভব করলো অকারণেই সে তার বাইকটা স্পিডটা হঠাৎ ভীষণ জোরে বাড়িয়ে দিল। মন্দারমণিতে গিয়ে তারা 4 জন তরুণ তরুণীর মতো মত্ত আনন্দের ঢেউ ভাঙতে লাগলো। তাদের প্রতি পদক্ষেপে মনে হচ্ছে তারা বুঝি ট্র্যাম্পোলিনের উপর হাঁটছে। এত হাসি খুশি মজার মুহূর্ত মৌমার জীবনে যে আবার ফিরে আসতে পারে, মৌমা ভাবতেই পারেনি। এই কয়েক বছরের মাত্র অর্কপলের হঠাৎ কঠিন ব্যবহারে, তার শ্বশুরবাড়ির হঠাৎ এক কঠোরতম চাউনিতে 4 জন স্বামী স্ত্রী যেন ভুলে গিয়েছে। মনে হচ্ছে তারা যেন কলেজের বান্ধবীর মতো ছেলে মানুষিতে মত্ত হয়ে আছে। মৌমার খুব ভালো লাগলো অর্কপলের এই হাসি খুশি রূপটা। অর্ক আগের মতোই মৌমাকে জাপটে ধরছে, পেছনে লাগছে, গাল টিপে দিচ্ছে। আজ রাতে সবাই একটু পান করবে ঠিক হলো। চন্দ্রিমার যথেষ্ট আপত্তি, সেসব একদম পছন্দ করে না। মৌমাই বলল, বাইরে এসে সব একটু মেনে নাও না গো, একটু নেশা হোক না। মৌমার এটা দ্বিতীয়বার। আগের পাশে জিনে লাইন খেয়েছিল অর্কপলের সাথে, এবারে স্কচ ঢালা হলো। আগে থাকতেই সপ্তদা সব রেডি করে রেখেছিল। মুখে ভালো মানুষ থাকলেও ভেতরে ভেতরে বেশ মিচকে। তুলনায় অর্কপল এসব খেতে একটু দ্বিধাগ্রস্ত। তবু 4 জনেই পানাসক্ত হলো। মৌমা একটু খেতেই পুরো আউট। কোথায় নেশা করে সিনেমার মতো নাচ গান করবে, একটুখানি অর্কপলের কাছে যাবে, তা নয়। যখন তার ঘুম ভাঙলো, দেখলো সকাল 7টা রোজ শাসি ঠিকরে তার কপাল গরম করেছে। অর্ক ঘুমোচ্ছে। মৌমা মনে করতেই পারছে না তারা তো চন্দ্রিমাদের ঘরে বসে খাচ্ছিল। হয়তো সে এত নেশাতুর হয়েছে যে অর্ক তাকে এনে খাটে শুয়ে দিয়েছে। দূর, একটু মৌতাতি হলো না। ওদের কথা ছিল রোজই একটু একটু পানালাক চলবে। আজ মৌমা বলল, আমি সবার শেষে খাবো। দূর, নেশা কি বুঝতেই পারলাম না। সপ্তবর্ণ বলল, আরে আমি তো মাঝে মাঝে খাই, তুমি না হয় নতুন, আমিও কাল 3 পেক খেতে না খেতেই ফুল আউট। চন্দ্রিমা বলল রাগ করে, ওই জন্যই তো এই তোমায় ছাইপাশ খেতে বারণ করি। কড়া ডোজের কি এনেছ? কাল তো তোমার ওই ভারী বডি নিয়ে আমার গায়ে মাঝে মাঝে এমন পা তুলে দিচ্ছিলে, আমি কি তোমায় সরাতে পারি? সবাই হো হো করে হেসে উঠল। কাজু চিপসের বেবিকর্নের চাট দিয়ে ডিনার শেষে আবার বসলো সেই তরল আসর। মৌমা সবার শেষে সবার
নেশা শুরু দেখে খাওয়া শুরু করলো। চন্দ্রিমা আগে খেয়ে মিটি মিটি হাসছে, বেশ মাথা নাচাচ্ছে, বোঝা যাচ্ছে চন্দ্রিমার নেশা এসেছে, কিন্তু মুখে বলে যাচ্ছে, এই আমার নেশা হচ্ছে না, এই আমার তো কিচ্ছু ঘোর আসছে না। আর তাই দেখে মৌমার কি হাসি। সপ্তবর্ণ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার মতো আচ্ছন্ন হলো। অর্কপল বেসুরো গান ধরলো। এবার মৌমা খেলো, কিন্তু সেই একেবারে সকাল। আজ মৌমার মাথা বনবন করছে, উঠতেও পারছে না। কাল কি বেশি খেয়েছিল? প্রায় সকাল 10টা নাগাদ সে উঠলো। অর্ক মিটি মিটি হাসছে ওর দিকে চেয়ে। মৌমা বলল, এই হাসছো কেন গো? অর্ক বলল, তুমি তো খুব নির্লজ্জ। মানে? নেশা হতে আমাকে ও ঘরে কি কাণ্ড করছিলে? তারপর অর্ক মৌমার কাছে এগিয়ে এসে বলল বেশ গাঢ় কণ্ঠে, তোমাকে তো তখন বাধ্য হয়ে চ্যাংদোলা করে ঘরে নিয়ে আসি। তুমি তো সারা রাত আমায় ছাড়তেই চাইছিলে না। মৌমা বলে, হাট, মোটেই আমি অমন করতে পারি না, আমি মোটেই এমন অসভ্য নয়। বলে অনেকদিন পরে মৌমা অর্কপলের আদরের আবেশে ডুবতে যাবে, হঠাৎ চমকে উঠল, এ কি হলো? মৌমা চিটকে সরে মর্মাহত হয়ে তাকালো অর্কপলের দিকে। অর্কপল অবাক হয়ে গেল। কি হলো বৌমা, কি হলো তোমার? এসো, কাছে এসো। মৌমা উত্তর দেয় না। বৌমা সকাল থেকে আজ যেন একটু টলমলো, কিন্তু তেমন কিছু কাউকে বুঝতে দিল না। সপ্তবর্ণের সাথে কথা বলল দুপুরে খাওয়ার সময়। সপ্তবর্ণদাও দিল, বেশ চোখ যেন লাল করে ঢুলুঢুলু মুখে বসে আছে। সপ্তবর্ণ বলল, কি গো মৌমা, তোমারও তো চোখ লালচে দেখছি, কেন বলো তো? চন্দ্রিমা বা অর্কপলের চোখ তো লাল নয়। মৌমা বলল, কেন বলুন তো? তারপরে দুজনে যেন গভীর মগ্ন হয়ে কিছু কথায় মত্ত হলো। মৌমা আর সপ্তবর্ণ তারপর থেকে কেমন গম্ভীর হয়ে গেল। লবস্টার দিয়ে লাঞ্চ সারা হলো। আজ অর্কপল চন্দ্রিমা একটু জলে পা ভেজালো। মৌমা জলের ধারে কাছেও গেল না, তার শরীরটা আজ ভালো লাগছে না। সপ্তবর্ণদাও জলে নামে। আজ রাতে আবার পানের আসর বসলো। মৌমা আজ খুব বেশি খেলো। সপ্তবর্ণ যথারীতি 4 পেগ খেলো, তারপরেই তার ঘুম। রাত বাড়ল। অর্ক মৌমার মোমের মতো শরীরটা কোলে তুলে পাশের ঘরে তাদের রুমের বিছানায় শুইয়ে দিল। 2-3 বার মৌমা, মৌমা, মৌমা বলে ডাকলো। মৌমা গভীর ঘুমে আচ্ছন্ন। অর্ক স্পষ্ট কণ্ঠে বলল, তুমি ঘুমো ডার্লিং। ঠিক এই সময় তাদের রুমের দরজা খুলে গেল। তৃতীয় কেউ ঢুকলো। অর্কপল নিঃশব্দে তার হাত ধরে বেরিয়ে আলতো করে দরজা ভেজিয়ে দিল। কয়েকটা মিনিট সব নিস্তব্ধ, চুপচাপ। তারপর আবার দরজা খুলে গেল। একজন পুরুষ মূর্তি দাঁড়িয়ে মৃদু কণ্ঠে ডাকলো, মৌমা, জেগে আছো তো? মৌমা স্পষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ সপ্তবর্ণদা, চলুন এবার। হ্যাঁ এসো। ওরা লবির সোফার দিকে গেল। শিফেসিং হোটেল। আশেপাশে বেশ কিছু ছড়ানো ছেটানো বাংলো প্যাটার্নের ঘর। বারান্দায় 2টি বেতের সোফা। সেখানে অর্কপল আর তার প্রাক্তন প্রেমিকা চন্দ্রিমার সাথে ঘনিষ্ঠতম ভঙ্গিমায় মগ্ন হয়ে আছে। সপ্তবর্ণ আশ্চর্যভাবে ওই অফিসেই ট্রান্সফার হয়ে গেল। হওয়ার পর অর্কপল কোনোভাবে জেনেছিল যে তার কলেজ বান্ধবী চন্দ্রিমার স্বামী সে। সেদিন থেকেই ক্রমে তাদের সম্পর্ক শুরু হয়ে গেছিল। শুধু তাকে দৃঢ় করার জন্য অর্কপল সপ্তবর্ণের সাথে গভীর বন্ধুত্ব পাতায়। তাকে নিজের বইয়ের কাছে বসিয়ে চন্দ্রিমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এই মন্দারমণিতে এসে মদের সাথে কড়া ঘুমের ওষুধ খাইয়ে মৌমা আর সপ্তবর্ণকে ঘুমন্ত করে দুজনে
হোটেলের বয়কে টাকা দিয়ে রাত কাটানোর একটা সুন্দর ব্যবস্থা করে নিয়েছিল। মৌমা তাদের এই অবস্থায় দেখে তীব্র ক্রোধে চিৎকার করতে যাচ্ছিল। সপ্তবর্ণদা তার মুখটা চেপে ধরল, কানের কাছে মুখ নিয়ে এসে বলল, ওরা সরাসরি ধরা পড়ে গেলে অতি সহজেই অশান্তি হবে, আর দুজনে দুজনকে পেয়ে যাবে, সব খোলাখুলি হয়ে যাবে, তখন লুকোচুরি থাকবে না, ওদের কোনো ভয় থাকবে না, ওরা দুর্দম হয়ে যাবে, তাতে আমরা দুজনে লুজারি থেকে যাব। মৌমা বলল, তাহলে আমরা কি করবো এখন সপ্তবর্ণদা? তার গলা কেঁপে যায়। সপ্তবর্ণ বলল, চলো ঘরে। মাস তিনেক পর অর্কপলদের ঘরে ভীষণ খুশি খুশি রব। অর্কপলের মা মৌমাকে আদর যত্ন করছেন, ননদ বৌদির মাথায় জুঁয়ের মালা পরিয়ে দিচ্ছে, শ্বশুরমশাই ফল এনে দিচ্ছেন। অর্কপল মৃত মমের মতো মুখ করে মৌমাকে ঘরে হির হির করে টেনে নিয়ে এসে বলল, এ কি করে সম্ভব? মৌমা বলল খুব নির্বিকার ভাবে, কেন, ওলা বিবির কাছে মানত করেছিলাম তো, যেন আমার বাজাত্তর থেকে মুক্তি দেয়। দেখো, দোষ তো আমারই, সবাই তো সেটাই জানে, তুমিও তো তাই জানো, অন্তত সবাইকে তাই জানাতে চেয়েছো। দেখো, সেই দোষ থেকে মা এখন আমায় মুক্তি দিয়েছেন। অর্কপল বিভৎস খেপে বলে, হেয়ালি করো না, সত্যি কথা বলো। মৌমা বলে, কেন, তুমি তো বললে মন্দারমণিতে সারা রাত নাকি আমি তোমায় ছাড়িনি, তুমিও নাকি আমায়